তা আপনি নিজের দলে গণতন্ত্র মারেন না, এত বড় বড় ফুটানি মারা কথাবার্তা বলে লাভ আছে? মানুষ আপনাকে পছন্দ করছে না, মানুষ আপনাকে বিতাড়িত করে দিয়েছে। আপনি নন্দীগ্রামে হেরেছেন, আপনি ভবানীপুরে নিজের ঘরে হেরেছেন, আপনি নিজের বুথে হেরেছেন। একবার না, লোকসভাতেও হেরেছেন, বিধানসভাতেও হেরেছেন। আপনি আবার ভোট হলে যে কোনো কেন্দ্র থেকে দাঁড়ান, আপনি জিতে দেখান তো, আপনি মুসলিম পাড়ায় গিয়ে জিতে দেখান না। কোর্টের রায় তো চলেই এসেছে, ঋতব্রত তৃণমূলই আসল তৃণমূল। এরপর তো সত্যি আপনি তো মনে হয় ঘরে বসে এখন হয়তো বিভিন্ন ফুল টুল নকশা, জীবজন্তুর নকশা আঁকছেন এবং সেটাই আপনার প্রতীক হবে। তো আপনি যে পথ দেখিয়েছেন, এবিভিপি আপনাদেরকে সেই পথেই বধ করতে চাইছে। বলেছেন এই সরকার এইভাবে মাথাটা নোয়াবে না, তো সরকার বলে দিয়েছে মাথা নোয়াবে না। আপনারা নাটক করুন, আপনারা গড়াগড়ি খান, বৃষ্টিতে গড়াগড়ি খান, রোদে গড়াগড়ি খান, ঝালবাকলা আপনাদের উঠে যায়, কিছু করার নেই, সরকার মানবে না। একটা জিনিস করতে পারেন, যদি খুব অসুবিধা হয় যান হাইকোর্টের দরজা খোলা আছে, গিয়ে আরেকটা কেস করুন, কোনো অসুবিধা নেই। প্রথমে সিএম নিউজ মিডিয়া তোমার স্বাগত জানাই। নমস্কার। ইতিমধ্যে নতুন সরকারের 100 দিন অতিক্রান্ত হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে ওই 100 দিনের কাজের খতিয়ান দেওয়া হয়েছে। এই 100 দিনের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? দেখুন, 100 দিনে সরকার অনেকগুলো কাজ করেছে যেগুলো রাজ্যের ভালোর জন্য, দেশের ভালোর জন্য দরকার ছিল। দেখুন, অনেক রকম একটা সরকারকে যখন নতুন সরকার ক্ষমতায় আসে, বিজেপি তো কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, এবং বিজেপির যারা বিধায়ক হয়েছেন এবার, বেশিরভাগ মানুষদের, কয়েকজন আমি বলবো যেমন শুভেন্দু অধিকারী, তাপস রায়, এনাদের আগে প্রশাসন চালানোর অভিজ্ঞতা আছে, বা আরো কয়েকজনের। কিন্তু 99% লোকের প্রশাসন চালানোর অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও তারা যেভাবে কাজ করেছেন, বিশেষ করে আমি বলবো দেশের সিকিউরিটির ক্ষেত্রে, বিএসএফকে জমি দেওয়া থেকে শুরু করে, যেগুলো সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছিলেন, একটি প্রকল্পকেও বন্ধ না করে, হয়তো নাম বদল হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, কিন্তু প্রত্যেকটা প্রকল্প কিন্তু চলছে। বেশ কয়েকটা প্রকল্পে গড়িমসি হচ্ছে, অনেকে অভিযোগ তুলতে পারেন, কিন্তু সরকার যখন বদল হয় তখন সরকার বলছে যে দুর্নীতির ক্ষেত্রে তারা আপোস করবে না। অর্থাৎ যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ের প্রকল্পে তো সবই দুর্নীতিতে ভরা। আবাস যোজনা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, আপনারা দেখেছেন পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আবাস তৃণমূলের কর্মীরা তিনতলা বাড়ি তারা পাচ্ছে। ফলে এগুলো একটা চেক চেক দেন ক্লিয়ারের ব্যাপার ছিল, তো সেগুলোর জন্য হয়তো একটু ডিলে হচ্ছে, কিন্তু কোনো প্রকল্প বন্ধ না করে সরকার প্রত্যেকটাতে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, টাকা বাড়াচ্ছে, এবং যেটাতে যখন মানুষের ক্ষোভ আসছে সরকার কিন্তু রাজ্যের ফান্ড থেকে সেটা করছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আপনারা দেখেছেন। ফলে সমস্ত জিনিসকে যদি আমি বলি, এই সরকারকে 10-এ 10 নয়, 10-এ 11, 12, 15 দিতে হয়, এবং এটা কোনো অতিশয়োক্তি নয়। আপনারা নিজেরাই ঠান্ডা মাথায় বিবেচনা করবেন যে সরকারের কাছে কত চ্যালেঞ্জ ছিল এবং সরকার এই অল্প সময়ে কত কাজ করেছে। সরকারের গুণগান করা আমার কাজ নয়, কিন্তু যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। এবার কাজ করতে গেলে অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়। কেন হয়? যে কাজ করে তারই ভুল হয়। যে বসে থেকে গাবজাল দেয়, সমালোচনা করে, ধরুন আমরা এসি ঘরে বসে সমালোচনা করবো, করতেই পারি, কিন্তু সরকারকে কাজ করতে হয় অনেক কিছু ভেবে। ফলে এই সরকার যেভাবে কাজগুলো এত দ্রুততার সঙ্গে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এবং রাজ্যের উন্নয়ন, সুরক্ষা সবকিছু ভেবে করেছে, তার জন্য অবশ্যই এই সরকারকে সাধুবাদ জানাতে হয়। আবারও বলছি, কেন? কারণ এই সরকারের বেশিরভাগ মানুষের প্রশাসন চালানোর অভিজ্ঞতা নেই, তাই এই সরকারকে সাধুবাদ না জানিয়ে আমি পারলাম না। দাদা, একটু আগে অন্নপূর্ণা যোজনার কথা বললে, দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা এই যোজনা নিয়ে বিরোধীরা প্রচারে ব্যস্ত নানাভাবে। অযোগ্যদের দিয়ে লক্ষ্মীর ভান্ডার যে সেটা বলা হচ্ছে, এবং অনেকে এরা পাচ্ছে না, তারা বলতে চাইছে যে পরের নির্বাচনে তারা দেখিয়ে দেবে। তাহলে এক্ষেত্রে বিজেপির ভবিষ্যতে কি বা কি? এক্ষেত্রে কি এই তৃণমূল একটা সাজানো ঘটনা দেখাতে চাইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? দেখুন, আপনারা এবং দর্শকরাও, বেশিরভাগ দর্শক আমাদের ওই ভিডিওটা দেখেছেন যেখানে একজন মহিলা, তার গলায় চেন রয়েছে, কিসের চেন আমি জানি না, কিন্তু গলায় চেন রয়েছে, হাতে আংটি রয়েছে, ল্যাপেল মাইক রয়েছে, এবং যা শোনা যাচ্ছে, আমি খোঁজ খবর নিয়েছি, তিনি তার ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন, অর্থাৎ বিত্তবান মানুষ। আমরা এখন বসে আছি, পেছনে দেখুন সাজানো গোছানো, সামনে আমার এসি চলছে, এটা আমরা অর্জন করেছি। কিন্তু আজকে যদি বলি আমার দোতলা বাড়ির নিচে থেকে আমি যথেষ্ট সচ্ছল হওয়ার, আমার এখনো বেকার ভাতা চাই, কারণ আমি তো সরকারিভাবে কোনো চাকরি করি না, আমি ইউটিউবার।
আমি যদি বলি আমি বেকার, আমার চাকরি নেই, আমি এত কিছু থাকার পরেও, এত কিছু উপভোগ করার পরেও যদি বলি সরকার আমার বেকার ভাতা দিচ্ছে না কেন, বা একজন মহিলা তার হাজবেন্ড দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, বা তিনি সচ্ছলভাবে আছেন, ইনকাম ট্যাক্স নাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, অনেকেই ইনকাম ট্যাক্সে ঘাপলা করেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা সচ্ছল আছেন, তারপরেও বলবেন যে আমার টাকা চাই, টাকা চাই, মমতা দিতে বলেই দিতে হবে। এবং আমরা দেখেছি শুভেন্দু অধিকারী একেবারে নাম সহ প্রকাশ করে অ্যারেস্ট হয়েছেন অনেকে, পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। এসবের পরে যদি এসব কিছু হয়, আপনি যে শব্দটা বললেন নাটক, সেই নাটকটাই আমরা দেখছি। আর সমস্ত সরকারের আমলেই এটা হয়, সরকারের বিরোধিতা হয়, এই সরকারের আমলেও বিরোধিতা হবে। বিরোধীরা বিরোধিতা করবে না তো বিরোধীরা কি সরকারকে সহযোগিতা করবে? এটা তো আমরা অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে যারা সচ্ছল, যারা পুরুষ মানুষ হয়েও বলছেন তাদের পাওয়া উচিত ছিল মহিলাদের দেওয়া টাকা, বা সচ্ছল মহিলারা বলছেন তাদের টাকা চাই, তারা ইনকাম ট্যাক্স ফাইল করবেন, বা অন্যান্য ট্যাক্স আমরা যেটা দিই ইনডাইরেক্ট ট্যাক্সেস, প্রচুর পরিমাণে সচ্ছল মানুষরা যদি আজকে বলেন তাদেরও টাকা চাই, তাহলে তো কিছু বলার নেই। আসলে সমস্যাটা কি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানসিকতা তৈরি করে গেছেন যে আপনি পয়সাওয়ালা হন, আপনি গরিব হন, আপনি ভাই ভোটার, আপনার ভোট কেনার জন্য আমরা টাকা দেবো। শুভেন্দুবাবু বলেছেন যে সব চলবে না, এই সরকার, কালকেই তিনি বলেছেন এই সরকার এইভাবে মাথাটা নোয়াবে না। তো সরকার বলে দিয়েছে মাথা নোয়াবে না। আপনারা নাটক করুন, আপনারা গড়াগড়ি খান, বৃষ্টিতে গড়াগড়ি খান, রোদে গড়াগড়ি খান, ঝালবাকলা আপনাদের উঠে যায়, কিছু করার নেই, সরকার মানবে না। একটা জিনিস করতে পারেন, যদি খুব অসুবিধা হয় যান হাইকোর্টের দরজা খোলা আছে, গিয়ে আরেকটা কেস করুন, কোনো অসুবিধা নেই। এই বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখলাম যে 1 মাসের মধ্যে বিএসএফ কে জমি দিল রাজ্য সরকার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত দীর্ঘ টালবাহানার কারণটা কি ছিল? আপনার মনে আছে বছর দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বছর ওই শেখ হাসিনার গন্ডগোল হচ্ছে, সেই সময় শেখ হাসিনা তখনও পালিয়ে আসেননি বা ও দেশ থেকে বিতাড়িত হয়ে আসেননি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ হস্তে যখন জামাতের লোকেরা মার খাচ্ছে, যেই সময় বিএনপির লোকেরা মার খাচ্ছে, শেখ হাসিনার পুলিশ গুলি চালাচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার দরজা খোলা আছে, যারা চলে আসতে পারো চলে আসতে পারো। আর তারপরে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন বা ভারতে চলে আসতে বাধ্য হলেন, তখন তিনি বলছেন না, এসব হচ্ছে কেন্দ্র সরকারের ব্যাপার। আসলে তিনি তখন যারা মার খাচ্ছিল অর্থাৎ জামাতি, তাদের প্রোটেক্টর। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির ক্ষেত্রে গাফিলতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যারা র্যাডিক্যাল, বাংলাদেশের র্যাডিক্যাল এলিমেন্ট, যারা মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভারতে আসছে, কেউ অর্থনৈতিকভাবে, কেউ এখানে অশান্তি পাকানোর জন্য, কেউ ওখানে 10-12টা ক্রাইম করেছে তারপর এখানে এসে আশ্রয় নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। আপনারা দেখেছেন না, পাকিস্তানিরা বা পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে একের পর এক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা ছিল তখনও বিরাটি থেকে একজন, আমার নাম মনে পড়ছে না, বিরাটি থেকে একজন পাকিস্তানি ধরা পড়েছিল যে আধার কার্ড, ভোটার কার্ড, এবং সব থেকে বড় যে ভারতের জন্য ক্ষতি করছিল সেটা হচ্ছে যে পাসপোর্ট অ্যাভেল করাচ্ছিল, সবাইকে পাইয়ে দিচ্ছিল, ধরা পড়েছে। এবারও বহু পাকিস্তানি ধরা পড়ছেন, আগামী দিনে আরো পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে যাতে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া যায় তার জন্য বর্ডারটা খুলে রেখেছিলেন। যদি বর্ডার বিএসএফ কে জমি তিনি দিয়ে দিতেন এবং ফেন্সিং হয়ে যেত, তাহলে তারা এত সহজে আসতে পারতো না। আমি বলছি না যে তারপরেও তারা আসবে না, আসার অনেক উপায় আছে। বর্ডারে তার কেটে দেওয়া হয়, পাকিস্তানে তো সব জায়গায় ফেন্সিং আছে, তার কেটে অনেক সময় ঢোকে, গুলিগলা চলে, মারা যায়, আবার ধরা পড়ে। তো এই একটা চলমান প্রক্রিয়া, কিন্তু সেই চলমান প্রক্রিয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাহত করেছিলেন দুয়ার খুলে রেখে, যে ভাই তোমরা এসো, আমাকে ভোট দাও, তারপর তুমি ভারতবর্ষে যা খুশি করো, আমাদের কিছু যায় আসে না। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন জমি দেননি, এই কথা আমরা বারংবার বলেছি। এবং শুভেন্দু অধিকারী তিনি জানতেন সমস্ত বিষয়টা। পশ্চিমবঙ্গে বারংবার অজিত ডোভাল এসেছেন, পঙ্কজ সিংরা এসেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার, তারা এসে দেখে গেছেন, ঘুরে গেছেন যে পশ্চিমবঙ্গে কি কি সমস্যা রয়েছে। স্বাভাবিকভাবেই যে সমস্যাগুলো হচ্ছিল শুভেন্দুবাবু এসেই সেগুলোকে অ্যাড্রেস করেছেন। এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেটাকে আমরা যদি সরকারি বক্তব্য ধরি, তাহলে 90% জমি অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং 80-85% জমিতে আমাদের ফেন্সিং করা হয়ে গেছে। কি প্রবল বাধা দিয়েছিল বিজেপি, গুলি তাক করে রেখেছিল, ওখানকার মানুষকে উস্কে দিয়েছিল, বিএসএফ এর সঙ্গে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, বিএসএফ আহত হচ্ছে, তারপরেও কিন্তু বিএসএফ কর্তব্যে অবিচল থেকে যে সমস্ত জায়গায় ফেন্সিং করা সম্ভব সমস্ত জায়গায় করেছে। কিছু জায়গায় অসুবিধা আছে, মেনে নিতে হবে, কারণ বহু জায়গায় 2 ফসলি 3 ফসলি জমি রয়েছে, সাধারণ ভারতীয়দের জমি রয়েছে, তার উপরে ফেন্সিং করতে হবে। সেটা করতে গেলে সেই জমিকে অ্যাকোয়ার করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, নানান সরকারি লাল ফিতার ফাঁসের ব্যাপার রয়েছে। তারপরেও সরকার যেভাবে এত তাড়াতাড়ি কাজ করেছে, ন্যাশনাল সিকিউরিটির কথা ভেবে, কেন্দ্র সরকার যা যা নির্দেশ দিয়েছে, শুভেন্দু অধিকারী সরকার, সে ডাবল ইঞ্জিনের সরকার যেহেতু, তারা সেই কথাকে মেনেছে এবং কাজ করেছে।
এর বেশি আর একটা সরকার এত কম সময় আর কি করতে পারে? এরপর আপনারা কি আশা করবেন? সরকার কি তার সমস্ত কোষাগার কি শুধুমাত্র বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য দেবে? অনেক কাজ বাকি আছে। অগ্নিমিত্রা পালের একটা ভিডিও আমরা গতকাল থেকে ফেসবুকে দেখেছি, যে হুম। সেখানে তিনি একজন মহিলা তার বাচ্চার দুধ গরম করছিলেন এবং তার বাচ্চার প্যান্ট শোকাতে দেওয়া ছিল, সেইটা নাকি সরিয়ে ফেলতে বলে, তাকে ওই যে গরম হওয়া দুধের যে স্টোভটা ছিল সেটা সরিয়ে ফেলতে বলে অগ্নিমিত্রা পাল, শুধুমাত্র শহরের সুন্দরায়ন, নগরায়ন এসব করার জন্য। দেখুন, আমরাও ছোটবেলায় দুধ খেয়েছি। ১ গামলা দুধ কোন বাচ্চা খেতে পারে? ওটা কি কুম্ভকর্ণের বাচ্চা? আমি কোনো বাচ্চার প্রতি আমি কোনো রকম উল্টোপাল্টা আমি বলতে চাই না, বলছি না। কিন্তু একটা কমন সেন্সের ব্যাপার আছে। একটা শিশু, একজন শিশু ১ গামলা দুধ খেতে পারে না। ওটা পুরো পরিবারের আহার হতে পারে। তো একজনের দুধ হোক, ১ গামলা দুধ হোক, আমার কথা সেটা নয়। দেখুন, সরকার সবসময় নিয়মের কথা বলবে। তো নিয়ম এটাই বলে যেই জায়গা যেটার জন্য সেটার জন্য যেন ব্যবহার হয়। মেন রাস্তা কলকাতা শহর হোক বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের হোক, সেটা হচ্ছে গাড়ি চলাচল করার জন্য, এবং ফুটপাত হচ্ছে সাধারণ মানুষের হাঁটার জন্য। আপনি ওটা দখল করে রাখবেন, এটা তো সরকার তো বলবেই, কারণ এটাই নিয়ম। সরকার নিয়মের কথা বলছে। আজকে যারা মানবিকতার কথা বলছে, আমি তাদেরকে বলবো যে আপনারা যার যার প্রতি এত সহমর্মিতা দেখাচ্ছেন, তাকে কি নিজের বাড়ির ছাদে রাখতে দেবেন? ঘরে রাখার কথা বলছি না, নিজের বাড়ির ছাদে তার পয়সাতেই তাকে কুঁড়ে ঘর বানাতে দেবেন? আপনারা আপনার বাড়ির সামনে, দরজার সামনে যেভাবে ওরা ফুটপাথে যেইটুকুন জমি নিয়ে তারা ছিল, সেইটুকুন জমি আপনি কি আপনার বাড়ির সামনে তাকে বসবাস করার জন্য দেবেন? দেবেন না, কেউই দেবেন না। এটা যখন আপনারা দেবেন না, তাহলে আপনারা কেন মনে করছেন সরকার সেটা দেবে? সরকার তো পথচারীদের কথা ভাববে, এবং যারা ওখানে বাস করেন প্রত্যেকের কাছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন প্রত্যেককে বলবো, আপনারা তো যারা কলকাতা শহরে চলাচল করেন বা পশ্চিমবঙ্গের যে কোনো শহরে আপনারা চলাচল করেন, যারা বস্তিবাসী আছে, আপনারা দেখবেন প্রত্যেকের বাড়িতে কারো কারো বাড়িতে মোটর বাইক আছে, বা যারা পথচারী আছে প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। কলকাতা শহরে তো আমরা এটা সাক্ষী। তা যারা অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারে, তারা একটা বাড়ি করতে পারে না সবাই ৪-৫ জন কাজ করে? আমরা তো জীবনে অনেক প্রতিকূলতা সয়েছি, কিন্তু আমরা তো সরকারি জমি দখল করিনি। আজকে কলকাতার এটা একটা বড় সমস্যা, যেটা মাননীয় মন্ত্রী তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। আপনি নাগের বাজারে যান, দেখবেন গোটা নাগের বাজারের নিচে ফুটপাতটা রয়েছে, দখল হয়ে গেছে। আপনি পার্ক সার্কাসে যান, পার্ক স্ট্রিটে যান, যেখানে খুশি যান, কলকাতায় দখল হয়ে গেছে। আপনি উত্তরবঙ্গে শিলিগুড়িতে যান, দেখবেন ওখানে ফুটপাতে দখল হয়ে আছে। এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। বাম জমানায় বামেদের সরকার তারা সমস্ত যে রেলের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে প্ল্যাটফর্ম, সেখানে দেখবেন লোকগুলোকে বসিয়েছে, তাদেরকে দিয়ে সিটি ইউনিয়ন করিয়েছে, তাদের কাছ থেকে হপ্তা নিয়েছে, পয়সা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাম জমানার পর তিনিও এক কাজ করেছেন। যত নতুন রাস্তা হয়েছে তার পাশে লোকদের বসিয়ে দিয়েছেন, এলাকার মোড়েল, এলাকার নেতারা সেখান থেকে ফায়দা তুলেছে, টাকা নিয়েছে। এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে, সেই প্র্যাকটিসটাকে তো বন্ধ করতে হবে। এটা আবেগের বিষয় নয়। আপনি আজকে দখল করতে দেবেন, দখল করতে করতে তো রাস্তা দখল হয়ে যাবে। কলকাতার বহু রাস্তা আছে যেখানে দেখবেন রাস্তা পর্যন্ত দখল হয়ে গেছে। তো এইটা চলতে পারে না। তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা অনেকের আপত্তি মনে হতে পারে। তিনি তো গালাগালি দেননি, তিনি বলেছেন যে এটা গরম দুধ করার জায়গা। ঠিকই তো বলেছেন, অন্যায় কোথায় বলেছেন? তিনি দেখিয়েছেন রাস্তার উপরে বেসিন রয়েছে। আপনারা যে কোনো কলকাতার রাস্তায় দেখে যান না, আপনারাই তো বলেন রাস্তা কেন দখল হয়ে আছে। আর সরকার যখন সেটাকে সরাতে যাবে তখন বলবেন যে না, সরকার ভুল কাজ করছে। এই দ্বিচারিতা চলতে পারে না। সরকার নিয়মের কথা বলবে, এটাই সরকারের কাজ। সেটা কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। আর একটা যে বিষয় আমরা কিছুদিন ধরে দেখছি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির আক্রমণ, তার পাল্টা আক্রমণ, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অনেকে এক্ষেত্রে বলছে যে শর্বরী মুখোপাধ্যায়ের গুন্ডারা নাকি এই কাণ্ডটা ঘটিয়েছে। দেখুন, আমার বোন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরে, আমাদের পরিবারের অনেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তো আমি তো জানি যাদবপুরে কি চলে। প্রত্যেক পশ্চিমবঙ্গের মানুষ জানে যাদবপুরে কি চলে। যাদবপুরে এবিভিপি দীর্ঘদিন ধরে লিগালি ওখানে ইউনিয়ন করার চেষ্টা করছে। ওখানকার যারা বামপন্থী বেশ কয়েকটা ইউনিয়ন আছে, তারা করতে দিচ্ছে না। তারা বহিরাগত বলে তাড়িয়ে দিচ্ছে। যারা স্টুডেন্টরাও এবিভিপি করতে চাইছে তারা বাধা দিচ্ছে। তারা ওখানে একটা নেক্সাস তৈরি করে রেখেছে। এই যাদবপুরে এই যে যারা আজকে বলছেন তাণ্ডব কেন হয়েছে, তারা সিসিটিভি লাগাবার বিপক্ষে ছিলেন। সিসিটিভি লাগানোর ক্ষেত্রে তারা বাধা দিয়েছিলেন। এই যে যারা বলছেন যে এবিভিপি তাণ্ডব করেছেন, তারা কেন ভিতরে লিখে রেখেছেন লং লিভ কিষেনজি। কিষেনজি কোন রাষ্ট্রনেতা ছিল? কিষেনজি কোন স্বাধীনতা সংগ্রামী ছিল? কিষেনজি একজন মাওয়িস্ট ছিল, এবং মাওয়িস্ট ওখানে স্লোগান লেখা হয়েছে যাদবপুরের ভিতরে। কেন? মাওয়িস্টরা হচ্ছে ব্যান্ড অর্গানাইজেশন, তারা দেশের বিরুদ্ধাচরণ করে, তারা দেশদ্রোহী।
এক কথায় বলতে গেলে। তো আপনারা যারা একে সাপোর্ট করছেন, তাহলে ওই প্রধানমন্ত্রীর ওই কথা বলতে হয় আপনারা দিমাগি নাক্সাল। এবং শুধুমাত্র দিমাগি নাক্সাল না, আপনারা নাক্সাল সাপোর্টার, আপনারা আরবান নাক্সাল। তো এই ধরনের এলিমেন্টকে তো আপনি তো মানে কি বলবো, লোহাকে তো লোহা দিয়েই কাটতে হয়। হ্যাঁ, এমব্লেমের উপরে দাঁড়িয়ে পড়েছে, হিট অফ দ্য মোমেন্টে ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা নিয়ে বিতর্ক হতে পারে। আমিও বলবো যে ওইখানে অন্তত এমব্লেমের উপরে দাঁড়ানোর ক্ষেত্রে আমিও ব্যক্তিগতভাবে বলবো ওটা না দাঁড়ালে ভালো হতো। কিন্তু আপনারা যেভাবে বাধা দিচ্ছেন রাজনীতি করতে গিয়ে, সেটা কি ঠিক করেছেন? আপনারা অতীতে ব্রাত্য বসুর চুলে ধরে টেনেছিলেন। ব্রাত্য বসু তো তৃণমূলের নেতা ছিল, এবিভিপির নেতা ছিল না। ব্রাত্য বসুকে আপনারা বিক্ষোভ দেখিয়েছেন। আপনারা রাজ্যপাল, যিনি রাজ্যের ফার্স্ট সিটিজেন, আপনারা রাজ্যপালকে হেনস্থা করেছেন। আপনারা অতীতে বাবুল সুপ্রিয়, যিনি এখনো হয়তো তৃণমূলে আছেন কিন্তু এককালে তিনি বিজেপিতে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, আপনারা কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা করেছিলেন। তো তখন আপনাদের গণতন্ত্র চোখে পড়েনি? সেটা কি গুন্ডামি ছিল না? লোহাকে দিয়েই কাটতে হয়, হিরেকে দিয়েই কাটে। তো ঠিকই আছে, এটা যদি গুন্ডামি হয় আমি বলবো এই ধরনের গুন্ডামিকে স্বাগত। অন্তত এবিভিপি আপনাদের মতন দেশদ্রোহী না। হয়তো বাচ্চারা আবেগে ভুল করে ফেলেছে, আমি বলছি, হ্যাঁ, এমব্লেমের উপরে দাঁড়ানো নিয়ে বিতর্ক থাকতে পারে, ভুল হতে পারে, কিন্তু আপনাদেরকে দমাতে গেলে, আপনাদের মতন দেশদ্রোহীদের দমাতে গেলে ওটাই হচ্ছে সঠিক পদ্ধতি। আপনারা ভদ্রভাবে গণতন্ত্র বোঝেন না। আপনারা ওখানে ঠিক করে ভোট করতে দেন না। ভোট তো হয়ই না, পশ্চিমবঙ্গে মমতার আমলে বন্ধই ছিল, কিন্তু অতীতেও আপনারা করতে দেননি। এবিভিপি তো আর আজকে জন্মানো সংগঠন না, এবিভিপি আরএসএস এর অনেক পুরনো ছাত্র সংগঠন। তো আপনারা যে পথ দেখিয়েছেন, এবিভিপি আপনাদেরকে সেই পথেই বধ করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকালে একটা প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি বলছেন যে এসআইআর এর নামে অনেক মানুষের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে, এরা ভোট লুট করেছে, হাইজ্যাক করেছে। ইলেকশন কমিশনকে বলবো যাদের নাম বাদ গেছে তাদের নাম ইমিডিয়েট তুলুন, না হলে এসআইআর নিয়ে বৃহত্তর আন্দোলন হবে, প্রয়োজন হলে আমি আবার সুপ্রিম কোর্ট যাব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে ফেস করছেন না। তিনি হেরে গেছেন, ঠিক আছে, বিজেপিও তো হেরে গেছিল। আজকে আপনি অনলাইনে সেটাও ঠিক করে উনি বলতে পারেন না, ফেসবুক লাইভকে উনি ফেস টাইম বলেন। উনি হয়তো আইফোনের প্রতি খুব বেশি অ্যাডিক্টেড। তিনি এই ধরনের কথা বলে কি করবেন? তার ম্যান্ডেট নেই, তিনি তার দল সামলাতে পারছেন না। তিনি এই ধরনের কথা বলে আপনি তো এখন জনপ্রিয়তাও মানে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে দেখুন, একটা সময় বাধ্য করতেন তৃণমূল কর্মীদের, তা সত্ত্বেও তার যা জনপ্রিয়তা ছিল, আজকে তার ফেসবুক লাইভেও ভিউ হয় না, সাধারণ ইউটিউবারের ভিউ তার থেকে বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তো বুঝুন, আপনার জনপ্রিয়তা কমে গেছে, মানুষ আপনাকে চায়নি, তাই আপনি হেরে গেছেন। আপনার দলের লোকেরা আপনার এবং আপনার ভাইপোর যে স্বৈরাচার, সেই স্বৈরাচারের কারণে আপনার দল ছেড়ে চলে যাচ্ছে। কাউকে গান পয়েন্টে ঠেকাতে হয়নি। আপনার ভাইপো এদের সই চুরি করে বিধায়কদের সই জাল করেছে। আপনারা এইটুকুন গণতন্ত্র দলের ভিতরে রাখেননি যে আপনার বিধায়করা ঠিক করবে কি হবে। আরে আপনার ভাইপো তো হতো না বিরোধী দলনেতা, আপনার ভাইপো তো সাংসদ ছিল, আপনার দলের মধ্যেই কেউ হতো। তা আপনি নিজের দলে গণতন্ত্র মারেন না, এত বড় বড় ফুটানি মারা কথাবার্তা বলে লাভ আছে? মানুষ আপনাকে পছন্দ করছে না, মানুষ আপনাকে বিতাড়িত করে দিয়েছে। আপনি নন্দীগ্রামে হেরেছেন, আপনি ভবানীপুরে নিজের ঘরে হেরেছেন, আপনি নিজের বুথে হেরেছেন। একবার না, লোকসভাতেও হেরেছেন, বিধানসভাতেও হেরেছেন। আপনি আবার ভোট হলে যে কোনো কেন্দ্র থেকে দাঁড়ান, আপনি জিতে দেখান তো। আপনি মুসলিম পাড়ায় গিয়ে জিতে দেখান না, আপনি কলকাতায় পোর্ট এলাকায় গিয়ে দাঁড়ান, জিতে দেখান। আপনি আসুন কামারহাটিতে, জিতে দেখান। যে কোনো, বসিরহাটে তো আজকে বলে দিচ্ছি আপনাদের দর্শকদের, কয়েক মাসের মধ্যে বসিরহাটে উপনির্বাচন হবে। যে বসিরহাট উপনির্বাচন মুসলিমেরই, আপনি দাঁড়ান। সংসদের ওখানে ভোট হবে, উপনির্বাচন সংসদীয়, আপনি দাঁড়ান না। আপনার ম্যান্ডেট শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে লাইভ করে এইসব বলে আপনার ভিউয়ারশিপও নেই, আপনার পলিটিক্যাল কেরিয়ারও নেই। এগুলো দয়া করে বলবেন না। আমি বলবো যে কিছুদিন চুপ করে থাকুন। আপনি বলেছিলেন না 10 বছর চুপ, আপনি অন্তত 10 মাস চুপ করে থাকুন। আপনাকে বলছি না যে আপনাকে কণ্ঠরোধ করে দিচ্ছি আমরা, আপনি অন্তত দেখুন কি হচ্ছে না হচ্ছে, তারপর ময়দানে আসবেন। এখন এইসব বলে আপনি ওই ডেটাটা নষ্ট করছেন, আপনার মোবাইলটা নষ্ট করছেন, কেউ আপনার কথা শুনছে না। তিনি আরো বলছেন যে আমাদের ঘর ভাঙলেন, আগামী দিনে আপনাদেরও ঘর ভাঙবে, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো অব্দি আমাদের লড়াই থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আজকে বলছি, এই ঘর ভাঙানোর খেলা আপনি তো শুরু করেছিলেন। যখন বিজেপি 77 জন বিধায়ক নিয়ে জিতে এসেছিল, বিরোধী আসনে তারা এসেছিল, আপনি জিতেছিলেন কার্যত। কিভাবে জিতেছিলেন সেটা আমরা সকলেই জানি। ওই জয়টা আপনার জয় ছিল না, ওটা আপনি পুলিশকে দিয়ে, আইপ্যাককে দিয়ে একটা ভুয়ো জয় ছিনিয়ে নিয়েছিলেন। ঠিক আছে, তবুও বলবো, হ্যাঁ, কিছু ভোট তো আপনি নিশ্চয়ই পেয়েছিলেন, কিন্তু তারপর আপনি কি করেছিলেন?
কৃষ্ণ কল্যাণী কোন দলের বিধায়ক ছিল? আরো বাকিরা কোন দলের বিধায়ক ছিল যাদেরকে আপনারা ভাঙিয়ে নিয়েছিলেন? মুকুল রায় কোন দলের বিধায়ক ছিল? মুকুল রায় আপনার দল থেকে বিজেপিতে জয়েন করেছিল, তারপর বিজেপির বিধায়ক হিসেবেই তো জিতেছিল। তাকে কিভাবে আপনি ইয়ে করেছিলেন? অর্জুন সিংকে গান পয়েন্টে কিভাবে আপনি ভাঙিয়েছিলেন? আপনি বারংবার, আজকে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে কতবার প্রস্তাব পাঠিয়েছিলেন? সেসব সব সামনে এসেছে, আসবে আগামী দিনে। এই ঘর ভাঙানোর খেলা আপনি দেখিয়েছিলেন। এবং সব থেকে বড় কথা, যাদেরকে আপনি বলছেন ঘর ভাঙিয়েছে, তো ঘর ভেঙে কি বিজেপিতে নিয়েছে? যারা আপনার বিধায়ক, তারা ঋতব্রত একটা সেগমেন্ট, তারা তো বিজেপিতে আসেনি, তারা তৃণমূল নামটাই ব্যবহার করছে, আপনার প্রতীকটাই ব্যবহার করছে, যেটা আপনি আর ব্যবহার করতে পারবেন না কয়েক মাস পরে। কোর্টের রায় তো চলেই এসেছে, ঋতব্রত তৃণমূলই আসল তৃণমূল। এরপর তো সত্যি আপনি তো মনে হয় ঘরে বসে এখন হয়তো বিভিন্ন ফুল টুল নকশা, জীবজন্তুর নকশা আঁকছেন, এবং সেটাই আপনার প্রতীক হবে। তো আপনি তো এই প্রথাটা শুরু করেছিলেন, বরং বিজেপি পারতো সবাইকে বিজেপিতে মিলিয়ে নিতে, কিন্তু বিজেপি মেলায়নি। যাকে আপনি ঘর ভাঙার কথা বলছেন, যদি দিল্লির ক্ষেত্রে বলি এনসিপিআই, তারাও আলাদা একটা পার্টিতে চলে গেছে। আপনি কেন পারলেন না তাদেরকে আটকাতে? তারা তো আপনার দলের লোক ছিল। তো আপনি যে পথ দেখিয়েছেন, আপনি যে কাজগুলো করেছেন, আজকে বিজেপি সেটা করছে না। আপনার দলের লোকেরাই আপনার স্বৈরাচারের জন্য, আপনার ভাইপোর এই অত্যাচারের জন্য অন্য দলে চলে যাচ্ছে। আপনি সেটাকে ঘর ভাঙানো বলছেন? কেন আটকে রাখতে পারলেন না আপনার দলের লোককে? এই ব্যর্থতার দায় তো, এই ব্যর্থতার পুরো দায় তো আপনার। এরপরে এইসব কথা বলে কি লাভ? বিজেপি যদি বিজেপিতে নিয়ে নিত, হ্যাঁ, রাজ্যসভার ক্ষেত্রে নিয়েছে, তারাও লিগ্যাল ভাবে নিয়েছে। আপনি কেন পারলেন না আপনার লোককে আটকাতে? আপনি যখন সেলিব্রিটিদের ভোটে দাঁড় করাতেন, আপনি জানতেন না যারা রাজনীতির কিছু বোঝে না? দেখছেন না এখনো? হয়তো এনডিএতে তারা এসেছে, এখনো তারা উল্টোপাল্টা, রচনা বন্দ্যোপাধ্যায় নাম করে আমি বলছি, উল্টোপাল্টা বলছেন। এগুলো বড্ড আনকোরা ব্যক্তি। এই পলিটিক্সটা ঠিক নয়। বিজেপিকেও আমি বলবো যে এই ধরনের পলিটিশিয়ানদের হয়তো এখন আপনারা নিচ্ছেন, আগামীতে না নিলেই ভালো, কারণ এরা কোনো রাজনৈতিক দলের হয় না। রাজনৈতিক ব্যক্তি যারা মাঠে ময়দানে আপনাদের দলের জন্য ঘাম দিচ্ছে, রক্ত দিচ্ছে, সময় দিচ্ছে, তাদেরকে যে কোনো রাজনৈতিক দলের উচিত যে তাদেরকেই সময় দেওয়া। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বলছি, এখনো যেটুকুন পার্টি আছে আটকানোর চেষ্টা করুন, কারণ এরাও আপনার দলে বেশি দিন হয়তো থাকবে না। মদন মিত্র বলছেন তৃণমূল আমলের দুর্নীতিবাজ, চোর, জোচ্চোর সবাই এখন বিজেপিতে ঢুকে পড়েছে। দেখুন, মদন মিত্র নিজের দলের বিরুদ্ধে, মদন মিত্র যে কথাটা বলছেন সেটা আমি আংশিকভাবে বলবো যে আংশিকভাবে ঠিক। দুর্নীতিবাজরা বিজেপিতে আসার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি ঢুকতে পারছে এ কথাও সত্যি নয়। যে কোনো শাসক দলে দুর্নীতিবাজরা বা যারা ব্যাড এলিমেন্ট অফ দ্য সোসাইটি থাকে, তারা ঢোকার চেষ্টা করে। শাসক দলকেই সেটা আটকাতে হবে। এবং এক্ষেত্রে এটা ঠিক যে বিজেপিরও নিচুতলার বহু কর্মী আছেন, তারা হয়তো কিছু প্রলোভনের কারণে এই ধরনের কাজবাজে লিপ্ত হয়েছেন। কারণ এ কথা আমার নয়, এই কথা শ্রমিক বাবুর নিজের। শ্রমিক ভট্টাচার্য নিজে বলছেন যে অনেক দুর্নীতিগ্রস্ত পার্টিতে আসার চেষ্টা করছেন, তিনি বলছেন দরজা বন্ধ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের প্রোগ্রামেও আমরা দেখেছি যে বেশ কয়েকজন, ট্যাবলা বলে একজন কাউন্সিলর আছেন, একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, ট্যাবলা সাউথ দমদমের কাউন্সিলর শ্রমিক বাবুর অনুষ্ঠানে উঠে পড়েছেন। আমি ধরে নিচ্ছি বা আমি মনে করি, বিশ্বাস করি যে শ্রমিক বাবু ট্যাবলাকে চেনে না, চেনার কথাও নয়। এত বড় মাপের নেতা নয় ট্যাবলা যে শ্রমিক বাবু চিনবে। কিন্তু ওই মঞ্চে উঠতে দিল কারা? ওই মঞ্চে উঠতে দিয়েছিল নিশ্চয়ই কোনো বিজেপির কর্মী। তাহলে ওরা হচ্ছে, যদি দোষী হয় তাহলে হচ্ছে ওরা। আজকে ধরুন শুভেন্দু বাবুর কোনো একটা মিটিং হবে, সেখানে মঞ্চে 2000 লোক আছে, একটা তৃণমূলের লোক, ছোট মাপের নেতা বলছি, বড় মাপের নেতা হলে অবশ্যই শুভেন্দু বাবু তাকে চিনবে। ছোট মাপের নেতা পিছনে উঠে গেল, পিছনে একটা সেলফি উঠে গেল, তো এটা তো তার দোষ হতে পারে না। এটা দোষ হচ্ছে নিচুতলার কর্মী যারা সেটিং করছেন। এবার বিজেপিকেই ঠিক করতে হবে, কন্টিনিউয়াস ওয়াচ রাখতে হবে। অলরেডি বহু বিজেপির কর্মী সাসপেন্ড হয়েছেন, অনেকে শোকজ খেয়ে আছেন, অনেকে প্রলোভনে পা দিচ্ছেন। আমি বলবো তাদের দেওয়া উচিত না। বিজেপির কর্মীরা যারা রক্ত, ঘাম, জল, সময়, কেস খামারি খেয়ে যারা পার্টিটা করেছেন, তাদের দিকে তাকিয়ে আপনারা পয়সা কামানোর অনেক সময় পাবেন। অনেক উপায় আছে সরকারে থাকলে, লিগাল ভাবে আপনারা যান না, টেন্ডার করুন না, সরকারি কাজের টেন্ডার হয়, সেখানে আপনারা যান, লো বিড করুন, সব থেকে আপনারা টেন্ডার পেয়ে যাবেন, অসুবিধা নেই। আপনারা সৎ পথে কাজ করুন। এইগুলো করলে আপনারা যে পার্টিকে রিপ্রেজেন্ট করেন সেই পার্টিরই ক্ষতি হচ্ছে। আমি বলবো বিজেপিকে এইটুকুই, যে বিজেপি যারা উচ্চ নেতৃত্ব আছে তারা কন্টিনিউয়াস যেভাবে ওয়াচ রেখেছেন, এই ওয়াচটা আরো কয়েক মাস চালিয়ে যেতে হবে, কারণ এটাকে ট্রানজিশন ফেজ বলে। যে কোনো ট্রানজিশন ফেজ হচ্ছে খুব ভয়ানক। যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে এসেছিলেন, বহু সিপিএম এর কর্মী চলে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত উজাড় করে দিয়েছিলেন, বিভিন্ন দল থেকে তিনি লোক নিয়েছেন। বিজেপি দলীয়ভাবে সেটা করছে না, কিছু কর্মীরা এই অন্যায়গুলো করার চেষ্টা করছেন। ফলে এই ট্রানজিশন ফেজটা চলে গেলে তারপর দেখবেন এই সমস্যাটা মিটে যাবে। আর বিজেপি একদিনের রাজনৈতিক দল নয়, এটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দল। সবসময়
একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলে। আর বিজেপি হয়েও গেল 3 বছর পর। আজকে যিনি মন্ডল সভাপতি 3 বছর পর তার পদ হাওয়া হয়ে যাবে। আজকে যিনি জেলা সভাপতি তার পদ 3 বছর পর হাওয়া হয়ে যাবে। 3 বছর থেকে 6 বছর, তারপর আর বিজেপিতে সভাপতির পদই পাওয়া যায় না। তো আমি বলবো যে বিজেপি কন্টিনিউয়াস চেকের মধ্যে থাকে। তো যারা এখনো ওই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তাদের উপরে নজর রাখতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, দল থেকে বের করে দিতে হবে। না হলে ট্রানজিশন ফেজটা ভয়ঙ্কর ফেজ, এই ফেজটাতে আমাদের নজর অবশ্যই থাকবে। না হলে যেই ভুলটা তৃণমূল করেছিল সেই তৃণমূলের ছেড়ে যাওয়া জুতোতে যদি বিজেপি পা গলিয়ে দেয়, মানুষের আস্থা কিন্তু সত্যি কমবে। একদম শেষ একটা প্রশ্ন করব, নওশাদের নেতৃত্বে নাকি জঙ্গি প্রশিক্ষণ চলছে ভাঙড়ে, এমনটাই অভিযোগ করছে আরাবুল, এবং শুভেন্দু অধিকারীকে পরিস্থিতি দেখতে অনুরোধ করেন তিনি। আরাবুল তো নিজেই, আরাবুল হচ্ছে সেই ব্যক্তি যিনি একজন শিক্ষিকাকে জগ ছুঁড়ে মেরেছিলেন। আরাবুল হচ্ছে সেই ব্যক্তি, আমি নিজে জানি যে তার বিভিন্ন রকমের যে কার্যকলাপ ছিল সেটা তৃণমূলকেই বিপদে ফেলেছে। হ্যাঁ, শওকত যদি বোম বাঁধতো তো আরাবুলও তো আর ফুল ছুড়তো না। আরাবুলেরও বাহিনী ছিল, শওকতেরও বাহিনী ছিল, কেউ ধোয়া তুলসী পাতা না। আর যদি নওশাদ সিদ্দিকী বোম বাঁধে, আমি বলছি না যে নওশাদ সিদ্দিকী ধোয়া তুলসী পাতা, আমি বলছি না যে নওশাদ সিদ্দিকী খুব ভালো মানুষ। নওশাদ সিদ্দিকী যদি কোনো অন্যায় করে থাকে তা আরাবুল ইসলাম ফেসবুকে, ইউটিউবে সাংবাদিকদের বলছেন, বলুন, এটা আপনার গণতান্ত্রিক কর্তব্য। আপনি সঠিক প্রমাণ নিয়ে, আপনি ওখানকারই বাসিন্দা, আপনি সঠিক প্রমাণ নিয়ে চলে যান যে কোনো আপনার লোকাল থানায় বা লালবাজারে বা আদালতে, যে কোনো যান, প্রমাণ দিয়ে আপনি সেখানে অ্যাকশন নেওয়ার জন্য সরকারকে রিকোয়েস্ট করুন। আর আপনি তো এই নওশাদ সিদ্দিকীর দলে গিয়েছিলেন, বনিবনা হয়নি, জিততে পারেননি, তাই যাই হোক, আমি দুপক্ষকেই বলছি, নওশাদ সিদ্দিকীও ধোয়া তুলসী পাতা আমি কথা বলছি না, আর আরাবুল ইসলাম সম্পর্কে সবাই জানে। তো যদি সত্যি এটা হয়ে থাকে, জঙ্গি প্রশিক্ষণ হয়ে থাকে, তাহলে শুভেন্দু অধিকারীর পুলিশ ব্যবস্থা নেবে, এবং যিনি অভিযোগ করছেন তিনি পুলিশে গিয়ে অভিযোগ করুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।